নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে নিন্দুকের ডায়েরি খুলে আমি চন্দন এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছেন শ্যামল পাল। দেখুন, পুজো আসছে, একটা বিশাল ব্যাপার। পুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, এখন তো একটা আন্তর্জাতিক তকমাও পেয়ে গেছে। কিন্তু এবার পুজোটা একটা এমন সময় আসছে যে সময়টা আমাদের ব্যস্ত থাকতে হচ্ছে নির্বাচনী ফলাফল বা নির্বাচনকে কেন্দ্র করে। অর্থাৎ এই পুজো ফুরলেই বিসর্জনের ঢাক হয়তো এবার বাজবে এমনভাবেই যে কোনো একটা রাজনৈতিক দলেরও বিসর্জনের ঢাক বাজতে পারে। অর্থাৎ নির্বাচনের ঢাক এবং বিসর্জনের ঢাক বোধহয় একসঙ্গে বাজবে। কোন দলের বিসর্জন হবে, কোন দলের আবাহন হবে, সেটা তো ঠিক করবেন জনতা জনার্দন। কিন্তু আমরা যারা ভোট নিয়ে চর্চা করি বা ভোট নিয়ে চর্চা করতে ভালোবাসি, তারা অনেক খারাপ খারাপ কথা বা খারাপ খারাপ আভাস আপনাদের দিতে পারি। হয়তো মিলবে বা মিলবে না, কিন্তু অঙ্ক কষে নির্বাচন তো শুধুমাত্র আবেগ নয়, নির্বাচন শুধুমাত্র আনুগত্য নয়, নির্বাচন একটা অঙ্কও বটে। এবং অঙ্কের সঙ্গে আবেগ যুক্ত করলে তবেই নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়। কথায় বলে না যে ওই সুইং শব্দটা এসছে আবেগ থেকে। অর্থাৎ শেষ মুহূর্তে আপনি ভোট দান কক্ষে ঢুকে একটা সিদ্ধান্ত নিলেন, যে সিদ্ধান্তটা কিন্তু যখন আপনি ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তখনও হয়তো সেই সিদ্ধান্তটা আপনার মাথায় আসেনি। সেটাকে বলে আবেগ, এবং সেটাকেই নির্বাচনী ভাষায় বলে সুইং করে যাওয়া। অর্থাৎ আমরা ধরে নেই, যারা নির্বাচন নিয়ে কাজ করেন বিশেষজ্ঞরা, তারা ধরে নেন যে 6% ভোট সুইং করতে পারে, এবং এই 6% থেকে 5% ভোট যে সুইং করে তার উপর জেতা এবং হারা সাংঘাতিকভাবে আপনার নির্ভর করে। আজকে আমরা আলোচনা করব একেবারে একটা সাংঘাতিক কেন্দ্র নিয়ে, ভবানীপুর এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা নির্বাচনী যে ট্র্যাক রেকর্ড, সেটা আকর্ষণীয় হলেও খুব একটা অনুকূল নয়, অন্ততপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। মূল আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে একটা অনুরোধ করি, রোজ আজকেও সেই অনুরোধটা করব। যদি আমাদের এই আলোচনাটা শুনতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। 1, 2, এই ধরনের আলোচনা শুনতে আমাদের চ্যানেলটিকে, অর্থাৎ 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা এখনো পর্যন্ত মাথা উঁচু করে সাংবাদিকতা করার চেষ্টা করছি। সেই জায়গায় দাঁড়িয়ে কারোর বদান্যতা আমাদের মাথার উপর নেই, কারোর হাত আমাদের মাথার উপর নেই। আমাদের রয়েছে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ। আপনাদের সাবস্ক্রিপশন পেলে এই ধরনের আরো হাজার ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আমি যে কথা বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আপনি বিধানসভার ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে সেটা মোটেও খুব একটা ঈর্ষণীয় নয়। যেরকম ঈর্ষণীয় তার লোকসভা কেন্দ্রের আপনার লোকসভা কেন্দ্রে বা লোকসভায় তার জয়ের রেকর্ড। মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ সময়টাই, অর্থাৎ 10ম লোকসভা থেকে শুরু করে আপনার টানা তিনি জিতে এসেছেন। 10ম, একাদশ পরপর নির্বাচনে তিনি একেবারে দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, এই মার্জনা করবেন, এই পঞ্চদশ অর্থাৎ সালটা হচ্ছে 2009। কবে থেকে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেতা? 1991 সাল থেকে। 1991 সাল থেকে 2009 সাল পর্যন্ত, অর্থাৎ আপনার 10ম লোকসভা নির্বাচন থেকে 1991 সাল, রাজ্যে তখনও বামফ্রন্ট সরকারের শাসন। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেললেন, যে সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাস্ত করে তিনি শটান চলে গেলেন কোথায়? লোকসভায়। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কিন্তু দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে আর
পিছনে ফিরে তাকাতে হয়নি। অর্থাৎ 91 থেকে 96 একটা 5 বছর, আবার 96 সাল, আবার আপনারা জানেন পরপর দুটো নির্বাচন হয়েছিল, 96 এবং 98, একাদশ এবং দ্বাদশ এবং ত্রয়োদশ, 3 বছর পর পর ভোট হয়েছিল। সবকটি ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেন। চতুর্দশ 2004, তাতেও তিনি জয়লাভ করলেন। পঞ্চদশ লোকসভা নির্বাচন 2009 সাল, আবার মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেন এবং কেন্দ্রে তিনি রেলমন্ত্রী হলেন। এরপরেই পশ্চিমবঙ্গের পালাবদল 2011 সাল। 2011 সাল পালাবদল, মমতা বন্দ্যোপাধ্যায় তার এই দক্ষিণ কলকাতা আসনটি ছেড়ে দিলেন কাকে? তার আসনটি ছেড়ে দিলেন সুব্রত বক্সিকে, এবং সুব্রত বক্সির জায়গায় তিনি ততদিনে সুব্রত বক্সি 2011 সালে নির্বাচিত হয়েছেন কোথায়? ভবানীপুর আসন থেকে। দক্ষিণ কলকাতার একটি উল্লেখযোগ্য আসন ভবানীপুর, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিকে দক্ষিণ কলকাতার এমপি করলেন এবং নিজে চলে গেলেন ভবানীপুর আসনে। আমরা দেখলাম 2011 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে একটা রেকর্ড মার্জিন তৈরি করলেন সে বছর মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনের ক্ষেত্রে। অর্থাৎ 2011 সালের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 58,812 ভোটে জয়লাভ করলেন উপনির্বাচনে। এবং বলা ভালো যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যখন শপথ নিয়েছিলেন বিধানসভার অন্দরে, তখন কিন্তু তিনি বিধানসভার সদস্য ছিলেন না। এই উপনির্বাচনে 58,812 ভোটে জয় লাভ করে তিনি কিন্তু বিধানসভার সদস্য হলেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 2016 সাল মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ করলেন না তার বিধানসভার আসন। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই দাঁড়ালেন। অর্থাৎ আমরা যে বিধানসভা নিয়ে আলোচনা করছিলাম, সেই 2016 সাল। কিন্তু 2016 সালের যে সাধারণ নির্বাচন, অর্থাৎ আপনার বিধানসভার সাধারণ নির্বাচন, এটার কোনো উপনির্বাচন ছিল না। সেখানে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা নামলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সি। অভূতপূর্বভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 29.79% ভোট কমে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ববর্তী নির্বাচনে আপনারা শুনলেন যে কি বিপুল মার্জিনে তিনি জয়লাভ করেছিলেন। অর্থাৎ তিনি জয়লাভ করেছিলেন 58,812 ভোটে। আমরা 2016 সাল, 2011 পরে 2016, সেই 16 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট যদি দেখি, তাহলে সেটা হচ্ছে 65,520 ভোট। পার্সেন্টেজের যদি আমি অঙ্কে যাই, তাহলে দেখবো সেটা 47.67%। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভবানীপুর আসনে 29.79% ভোট কিন্তু হারালো। দীপা দাসমুন্সি জাতীয় কংগ্রেসের, তিনি পেলেন 40,219 ভোট। চন্দ্রকুমার বসু, নেতাজির ভাইপো, তিনি ওই বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2016 নির্বাচনে ভবানীপুরে দাঁড়িয়েছিলেন। তিনি পেলেন 26,299টি ভোট এবং নোটা, মানে আমরা যেটাকে বলি যে কাউকেই পছন্দ নয়, সেরকম ভোট পড়েছিল 2,461টি ভোট। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে রেকর্ড ভোট, সেই রেকর্ড ভোটের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হলেন 25,301 ভোটে। অর্থাৎ এক ধাক্কায় কিন্তু প্রায় 25,000 ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জয়ের ঝুলি, সেই জয়ের ঝুলি থেকে বেরিয়ে গেল।
এবার আমাদের আসতে হবে, এটা গেল হচ্ছে 2016, 2021 সাল। 2021 সালের যে ভোট, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মোটেও সুখকর হলো না রেজাল্টটা। আমি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দীর্ঘদিন আগে, আপনারা এই গল্পগুলো সবাই জানেন, তবু নতুন করে বলছি কারণ অঙ্কটা আমাদেরকে ভাবাচ্ছে, যে ভোটের প্রায় 1 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে তিনি নন্দীগ্রাম আসনে লড়াই করবেন। ফিরোজা, নামটা কি ছিল ওনার, তার আগে তার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওখানে লড়াই করবেন। এবং সঙ্গে সঙ্গেই সদ্য তৃণমূল ত্যাগী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহভাজন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তিনিও ঘোষণা করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে তিনি দাঁড়াবেন। এবং ভোটের ঠিক আগে সিপিআইএম, তাদের নতুন মুখ, একেবারে নতুন মুখ যাকে বলা হয়, তখনও মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম বাংলার ঘরে ঘরে পৌঁছয়নি। একেবারে নতুন মুখ হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায় ওই আসনে লড়াই করলেন। আমাদের এই 2021-এর যে রেজাল্ট, সেই রেজাল্টের আগে আমাদের একটু চোখ বুলিয়ে নেওয়া দরকার যে 2016 সালে এই নন্দীগ্রাম আসনে কি ফলাফল হয়েছিল। এই নন্দীগ্রাম আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে 2016 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই শুভেন্দু অধিকারী। তিনি 67.20% অর্থাৎ 1,34,623টি ভোট পেয়েছিলেন। এই আসনটিতে সিপিআই লড়াই করেছিল। সিপিআই এর আব্দুল কবির শেখ পেয়েছিলেন 53,393টি ভোট। বিজেপির হয়ে, এখানে ভাবুন পরের নির্বাচনে আবার এই শুভেন্দু অধিকারী বিজেপিতে হয়ে চলে গেল, বিজেপির হয়ে লড়াই করেছিলেন বিজন কুমার দাস, তিনি মাত্র 10,713 ভোট পেয়েছিলেন, শতাংশের হিসেবে মাত্র 5.40%। এগুলো বাকিটা বাদ দিন। সেখানে শুভেন্দু অধিকারী জয়ী হলেন 81,230 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 2016 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে জয়ী হলেন শুভেন্দু অধিকারী। এবার আমরা চলে আসছি 2021 সাল, মহানির্বাচন অন্ততপক্ষে নন্দীগ্রামের ক্ষেত্রে। আমি নন্দীগ্রামের ক্ষেত্রে মহানির্বাচন এই কারণে বলছি যে যাকে বলা হয় ফাটাফাটি লড়াই, যে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই আসনটি সর্বভারতীয় ক্ষেত্রে অত্যন্ত নজর কাড়া আসন হয়ে দাঁড়াল। কি হয়, কে জেতে কে হারে, বিপুল লড়াই যাকে বলা হয়। সমস্ত নজর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ দিল্লির নেতৃত্ব, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের তো কেন্দ্রীয় নেতৃত্ব নেই, কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট, দলের সুপ্রিমো, সর্বভারতীয় সভানেত্রী, যে কারণে একটা সাংঘাতিক লড়াই আমরা সেখানে দেখব এই আশায় ছিলাম এবং দেখলাম। এবং মীনাক্ষী মুখোপাধ্যায় খুব একটা দাগ কাটতে পারলেন না বটে ভোটের নিরিখে, কিন্তু আমরা দেখলাম যে 2021-এর নির্বাচনে সিপিআইএম কিন্তু 2011 সালের পরে এই 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামের প্রত্যেকটি বুথে এজেন্ট দিতে পারলো, যদিও ভোটের সংখ্যা অত্যন্ত নগণ্য। এবং সেই নির্বাচনে, যদিও সেই নির্বাচনের ফলাফল নিয়ে এখনো আদালতে মামলা চলছে, সেই মামলার নিষ্পত্তি হোক বা না হোক, বিধানসভার যে মেয়াদ সেটা কিন্তু শেষ হয়ে আসছে, আর কদিন মাত্র বাকি। সুতরাং সেইখানে কত % ভোট পেলেন কে, আমাদের হিসেবে দেখতে হবে। শুভেন্দু অধিকারী পেলেন 1,10,764টি ভোট, অর্থাৎ শতাংশের হিসেবে 48.49% ভোট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন 1,08,808টি ভোট,
শতাংশের হিসেবে 47.64% ভোট, এবং সিপিআইএম এর মীনাক্ষী মুখোপাধ্যায় সদ্য জাত যাকে বলা হয় না নির্বাচনী লড়াইয়ে তিনি মাত্র 6,667টি ভোট পেলেন। আর নোটায় ভোট চলে গেল 1,090টি ভোট। আমি এখানে প্রত্যেকটি ক্ষেত্রে নোটা উল্লেখ করছি এই কারণে, এটা একটা উল্লেখযোগ্য, ধরুন এই 1,090টি ভোটই যদি গিয়ে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যুক্ত হতো তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হারতেন না, আবার যদি শুভেন্দু অধিকারীর পক্ষে গিয়ে যুক্ত হতো তাহলে শুভেন্দু অধিকারী জয়ের ব্যবধানটা বাড়ত। সেখানে মাত্র 1,956টি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। মাত্র 1,956টি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে। অর্থাৎ আপনাদের কাছে যেটা পরিষ্কার হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা বিধানসভায় নির্বাচনে লড়লেন, অর্থাৎ একটি উপনির্বাচন, সেই উপনির্বাচনে তিনি রেকর্ড করে একটা রেকর্ড মার্জিনে জয়লাভ করলেন। সেটি আপনাদেরকে আমি বারবার বলছি যে 58,812 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেন। কিন্তু যখনই তিনি সরাসরি প্রার্থী হলেন, অর্থাৎ 2016 সালের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে তার জয়ের মার্জিন কমে দাঁড়ালো 25,301 ভোট, এবং 2021 সালে তিনি প্রথম পরাজয়ের মুখ দেখলেন নন্দীগ্রামে। কিন্তু এখানে কিন্তু শেষ হলো না গল্পটা, কিন্তু শেষ হলো না, কারণ এরপরেই মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নির্বাচিত করা হলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সেই ভবানীপুর কেন্দ্রেই তিনি ফিরে গেলেন। ইতিমধ্যে 2021 সালের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি এখন আমাদের খড়দা বিধানসভার সদস্য, তিনি 2021 নির্বাচনে ভবানীপুর আসন থেকে জয়ী হয়ে গেছেন। তো শোভনদেব চট্টোপাধ্যায় 2021 সালের যে সার্বিক নির্বাচন হয়েছিল তাতে 57.71% ভোট পেয়ে তিনি পরাস্ত করলেন বিজেপির অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষকে 28,719 ভোটে। এবারে শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করলেন আপনার ভবানীপুর আসন থেকে। এই গল্পগুলো আপনাদের বলা কোনো মানে হয় না, তবু বলছি, মনে করিয়ে দিচ্ছি। তিনি চলে আসলেন খড়দায়, কারণ খড়দার নির্বাচিত তৃণমূল প্রার্থী কাজল সিনহা জীবিত অবস্থায় একদিনের জন্য বিধায়ক হতে পারেননি, কারণ নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন আগে তার মৃত্যু হয়। এই জায়গায় দাঁড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দায় ট্রান্সফার করে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেন, এবং আবারও দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উপনির্বাচনে দাঁড়াচ্ছেন তখন কিন্তু ভবানীপুর মমতাকে আবার উজাড় করে দিচ্ছে ভোট। অর্থাৎ যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় জিতলেন মাত্র 28,719 ভোটে, সেখানে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে, ততদিনে সিপিআইএম বলুন বা বামফ্রন্ট বলুন কার্যত পর্দার অন্তরালে চলে গেছে। শ্রীজীব বিশ্বাস দাঁড়িয়েছিলেন সিপিআইএম এর, তিনি মাত্র 4,226টি ভোট পেয়েছিলেন, 3.56%। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন 71.90%। অর্থাৎ গত নির্বাচন অর্থাৎ উপনির্বাচনে তিনি 14.19% অতিরিক্ত ভোট পেলেন, যেখানে বিজেপি আগের নির্বাচনে রুদ্রনীল ঘোষ যে ভোট পেয়েছিলেন, রুদ্রনীল ঘোষ পেয়েছিলেন 44,786টি ভোট, যেখানে তিনি
অতিরিক্ত পেয়েছিলেন 16.03% ভোট। সেখানে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মতন প্রার্থী 26,000, অর্থাৎ যদি ধরি রুদ্রনীলের ভোট, তার প্রায় অর্ধেক ভোট পেলেন এবং 12.87% ভোট তিনি কম পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান গিয়ে দাঁড়ালো আবারও সেই 58,835, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হলেন 58,835 ভোটে। একই বছরে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত হলেন নন্দীগ্রামে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই উপনির্বাচনে জয়ী হলেন ভবানীপুরে। সুতরাং উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সাবলীল বা তার জয় যতটা সহজে এসছে, আমরা কিন্তু সাধারণ নির্বাচনগুলোতে, অর্থাৎ যেগুলো সব একসঙ্গে সব জায়গায় হয়েছে, সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজাল্ট কিন্তু মোটেও আরামদায়ক বা সুখকর নয়। এবার 2024-এ চলে আসতে হবে আমাদের। 2024 সালে আমাদেরকে যে আমাদের একটা হিসেব আমাদের সামনে উঠে আসছে যে 2024 সালটাকে তো আমরা পাখির চোখ করছি, অন্ততপক্ষে যারা ভোট নিয়ে চর্চা করেন, যাদেরকে আমরা সেফোলজিস্ট বলি, তারা পাখির চোখ করছেন। তারা দেখাচ্ছেন যে 2024 সালের যে উপনির্বাচন, তাতে ভবানীপুর যে বিধানসভা, দক্ষিণ কলকাতার লোকসভা আসনের মধ্যে ভবানীপুর বিধানসভাটি পড়েছে হচ্ছে 63, কলকাতা কর্পোরেশনের 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82, এই 8টি ওয়ার্ড নিয়ে। এই 8টি ওয়ার্ডের মধ্যে 63, 70, 71, 72 এবং 74, অর্থাৎ 5টি ওয়ার্ডে কিন্তু বিজেপি তৃণমূলকে পিছনে ফেলেছে। 74 নম্বর, মার্জনা করবেন, 73 নম্বর, 77 নম্বর এবং 82 নম্বর, এই 3টি ওয়ার্ডে তৃণমূল লিড নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে এই যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা বিধানসভা নির্বাচনে আপনার 58,000-এর কাছাকাছি ভোটে জয়লাভ করলেন, অর্থাৎ উপনির্বাচনে 58,835 ভোটে জয়লাভ করলেন। সেখানে যদি এই লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভার হিসেব কষা হয় মোট 8টি ওয়ার্ডের মধ্যে, তাহলে আমরা দেখতে পাবো যে বিজেপি 5টি ওয়ার্ডে এগিয়ে ছিল, তৃণমূল কংগ্রেস 3টি ওয়ার্ডে এগিয়ে ছিল। বিজেপি মোট ভোট পেল ওই 5টি ওয়ার্ডে 48,308টি, তৃণমূল কংগ্রেস ওই 8টি ওয়ার্ডে ভোট পেল 59,237টি এবং সিপিআইএম ভোট পেল 14,000। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মার্জিন 58,000 থেকে কমে দাঁড়ালো 10,929টিতে। অর্থাৎ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে জয়লাভ করলেন 58,000-এরও বেশি ভোটে, সেখানে লোকসভা নির্বাচনে মালা রায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আপনারা সকলেই জানেন। সেখানে মালা রায়কে এই ভবানীপুর আসন মাত্র 10,000-এর কিছু বেশি ভোটে লিড দিল। এখানে যারা নির্বাচনী বিশ্লেষক, তারা আরো কিছু সংযোজন করছেন। তারা বলছেন যে বিগত যে 5 বছর, সেই 5 বছরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রিসভা, তার বিরুদ্ধে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠে এসছে,
আরজিকর ইস্যুকে যদি আমরা বাদ দিয়েও ধরি, যদিও আরজিকর ইস্যু সাংঘাতিকভাবে শহর কলকাতাকে নাড়া দিয়ে গেছিল, আপনারা সকলেই জানেন যে কলকাতার আনাচে কানাচে অলিতে গলিতে এই আরজিকর ইস্যুতে আমরা দেখেছি কি ধরনের বিক্ষোভ হয়েছে, কি ধরনের আপনার প্রতিবাদ প্রতিরোধ গড়ার ডাক এসছে। যদিও তারপরেও তৃণমূল কংগ্রেস একাধিক উপনির্বাচনে জিতেছে, কিন্তু উপনির্বাচনের জয় আর সাধারণ নির্বাচনের জয়ের মধ্যে অনেকটা ফারাক থাকে। তারপরে চলে এলো এই ক্ষেত্রটা যদি বাদ দেই, তারপরেই চলে আসছে নিয়োগ দুর্নীতি মামলা। শুধুমাত্র ওই শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগে দুর্নীতি তা নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে পৌরসভাগুলোতে নিয়োগের যে দুর্নীতি সেটা। এই মুহূর্তে লক্ষ লক্ষ বেকার যুবক যারা এসএসসি আপনার তার প্রাথমিক অর্থাৎ টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার রাজপথে বসে রয়েছে, 26,000 শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে আমরা তারা যুক্ত করছেন বিভিন্ন ইস্যুতে দুর্নীতি। এই যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, যে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বহু হেভিওয়েট নেতা তিহার জেল পর্যন্ত খেটে এসছেন, এটা কিন্তু দক্ষিণ কলকাতার শিক্ষিত মানুষের মধ্যে একটা ব্যাপক প্রভাব ফেলতে পারে। যদি তাই হয় তাহলে কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে, শুধু ভবানীপুর নয়, রাজ্যের প্রতিটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ফলাফল কি হতে পারে। কিন্তু মানুষটির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরিসংখ্যান বলছে সাধারণ নির্বাচনে, বিধানসভার সাধারণ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ড মোটেই ভালো না। বরং যতবার তিনি উপনির্বাচনে লড়েছেন রেকর্ড ভোটে লড়েছেন, জিতেছেন, কিন্তু সরাসরি দুবার লড়েছেন। একবার 28,000-এর কিছু বেশি ভোটে জিতেছেন, একবার হেরে গেছেন। আর এবার যে পাহাড় প্রমাণ দুর্নীতির তলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলকে নেতৃত্ব দিতে হচ্ছে, দুর্নীতির যে ঝোড়ো বাতাস তাকে সামাল দিতে হচ্ছে, দলীয় কর্মীদের যেভাবে একের পর এক জেল থেকে ছাড়িয়ে আনতে হচ্ছে, জামিনের জন্য লড়তে হচ্ছে, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলছেন, পাশাপাশি গ্রামাঞ্চলে আবাস দুর্নীতি থেকে শুরু করে যে কোনো ভাতা, সেই ভাতাগুলোকে নিয়ে যে দুর্নীতির মুখোমুখি হতে চলেছে, হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, তার সবটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ধেয়ে আসছে তার তীরটা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি কার্যত একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগর, সেই ভূমিকা নিয়ে সারা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার ইদানিংকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ইন চিফ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে রণনীতি, তার যে কৌশল, অর্থাৎ একেবারে সফিস্টিকেটেড, একেবারে কর্পোরেট ইমেজের যে রণকৌশল, সেটা কতটা কাজে লাগে সেটা আমরা দেখব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কতটা শক্ত হয়ে দাঁড়াতে পারে। ভবানীপুর আসন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রেডিক্ট করা খুব মুশকিল। শুভেন্দু অধিকারীর উস্কানিতে গতবার মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছিলেন নন্দীগ্রামে, এবারও শুভেন্দু অধিকারী নানা ছলা কলায় তাকে ভোলাবার চেষ্টা করছেন, যাতে একটা বিপজ্জনক আসনে নিয়ে গিয়ে তাকে দাঁড় করানো যায়। কিন্তু আদৌ কি সেটা হতে দেবেন
অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দেখার সেটাই। আর সেটা সবচেয়ে যেটা বেশি করে দেখার, যে লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে, মানে কোটি কোটি কর্মসংস্থানহীন ছেলে মেয়ে, দুর্নীতির এই বিপুল পাহাড়, সেটাকে টপকাতে পারেন কিনা তৃণমূল কংগ্রেসের 294 জন প্রার্থী। আমরা জানি, আমরা ইতিমধ্যেই এই নিন্দুকের ডায়েরিতেই বলেছি যে 2026-এ তৃণমূলের জয় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু জয় কতটা মসৃণ হয়, জয় কতটা সহজ হয়, সেটা দেখার। কারণ মনে রাখতে হবে যে এই 2021-এর নির্বাচনে কিন্তু ভবানীপুরে সিপিআইএম ভোট কম পেলেও সিপিআইএম এর ভোটের পার্সেন্টেজ বেড়েছিল। অর্থাৎ 2021-এর নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী মানে একেবারে জঘন্যভাবে হেরে গেছিলেন, কিন্তু সিপিআইএম এর ভোটের পার্সেন্টেজ বেড়েছিল। আমরা আগামী পর্বে রাসবিহারী নিয়ে আলোচনা করব, কারণ সেই আসনটিতে তৃণমূল কার্যত লেজে গোবরে হয়েছিল। সব মিলে তো একটা বিধানসভা, আমরা একটা একটা করে আসন, অর্থাৎ যে আসনগুলো খুব ইম্পর্টেন্ট, যে আসনগুলো থেকে অত্যন্ত তাবড় তাবড় নেতামন্ত্রীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই আসনগুলোকে ধরে ধরে আমরা আলোচনা করব। ভবানীপুর নিয়ে আলোচনা করলাম এবং আমরা বোঝবার চেষ্টা করলাম অঙ্কের হিসেবে কি হতে পারে, কিন্তু অঙ্কের বাইরে যে আবেগটা থাকে, সেই আবেগটা বোধহয় এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন এরকম কথা বলার দুঃসাহস আমার নেই, কিন্তু এটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে কারিশমা, সেটা যদি কাজ না করে, শুধুমাত্র যদি বাস্তবতা এবং যেটাকে সেফোলজি বলে অঙ্কের হিসেব, সেটা যদি কাজ করে, তাহলে হুঁশিয়ার। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই জিতবেন, আমাদের নজর থাকবে সেটা কি 58,000 ভোট ক্রস করতে পারে, নাকি সেই আবার নেমে আসে 28,000 বা 20,000 বা তার নিচে। সকলে খুব ভালো থাকবেন, আর যদি সম্ভব হয় আমাদের 7 অ্যাওয়েক নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। শুভরাত্রি।